সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এই বিষয়ে কিছু ডিটেলস আমরা আজকে আলোচনা করব, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আছেন গিয়াস আহমেদ, চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ABCCI, এবং আমাদের সাথে আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম করছি আমাদের এটিএন বাংলাতে। ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য। প্রথমেই আমি গিয়াস আহমেদ আপনার কাছে একটু জানতে চাবো, আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কার্যাবলী কী কী এবং আপনাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে কী কী রয়েছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। আসলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ABCCI গঠিত হয়েছে 2004-এ। আমরা এটা নিউ ইয়র্কে গঠন করি এবং বিভিন্ন স্টেটে আমাদের প্রতিনিধি আছে। তবে মূল উদ্দেশ্য ছিল যে দুই দেশের সাথে, বাংলাদেশ এবং আমেরিকার সাথে যে বিজনেস নেটওয়ার্কিং একটা সম্পর্ক গড়ে তোলা এবং একটা সেতুবন্ধন, মেলবন্ধন সৃষ্টি করা, যাতে বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে, যারা মধ্যবিত্ত ব্যবসায়ী, স্মল বিজনেস ওনার যারা আছে, তারা কিন্তু আমেরিকাতে কিভাবে ব্যবসা করবে, কোথায় যাবে, অনেক ইনফরমেশন কিন্তু গ্যাপ আছে। সেই ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট করেছি। ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেখানে যেমন কোথায় ট্রেড শো হচ্ছে, কোথায় বিভিন্ন ধরনের মেলা হয়, তারপরে রোড ম্যাপ শো হয়, অনেক ধরনের ইনফরমেশন আছে, বা গার্মেন্টসের বায়ার্সের ইনফরমেশনগুলি থাকে, তারপর বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলি, ইনফরমেশনগুলি আমরা এক জায়গায় এনে যদি রেখে দিই, তাহলে বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে সার্চ করে জানতে পারবে যে কোথায় কীভাবে হচ্ছে, কোন ধরনের ব্যবসা আমেরিকা চাচ্ছে। যেমন আমেরিকাতে অনেক সুবিধা আছে, যেমন যদি কেউ ইনভেস্ট করে, তাহলে কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে গ্রিন কার্ড দিয়ে বা সিটিজেনশিপ দিবে তাকে। হ্যাঁ, এটা এরিয়া আছে, সব জায়গায় করলে হবে না, বড় বড় সিটিতে করলে হবে না, এটা রুরাল এলাকা হইতে হবে। বা কোন ধরনের বিজনেসে আমি যদি ইনভেস্ট করি, কত টাকা ইনভেস্ট করলে, বা লয়ার ইনফরমেশন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা যদি দেই, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। আর আমরা যারা আবার প্রবাসী যারা আছি, প্রবাসীরাও যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চাই, এখন কোন কোন সেক্টরে আমরা ইনভেস্ট করতে পারি, সরকার কোন ধরনের আমাদেরকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট চাচ্ছে, কোন কোন সেক্টরে চাচ্ছে, সেটা কিন্তু আমরা এই ইনফরমেশনের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে বা দুই দেশের এই ব্যবসায়িক যে সমিতি আছে এদের মাধ্যমে জানতে পারবো। বা সরকার কিন্তু অনেক সময় আমাদেরকে, সরকারের যে আমলাতান্ত্রিক যে জটিলতা, তারা কিন্তু তেমন একটা ওইভাবে আমাদেরকে আহ্বান করে না। তো আমাদের নিজস্ব উদ্যোগেই কিন্তু করতে হয়। যত বাংলাদেশে যত ব্যবসায়ীরা সাকসেসফুল হয়েছে, তাদের নিজস্ব উদ্যোগই হয়েছে, অথবা আমেরিকাতেও তাই। মুক্তবাজার অর্থনীতিতে আমরা যার মতো করে সে ব্যবসা বাণিজ্য করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যেমন, আমেরিকাতে কিন্তু ওই আমলাতান্ত্রিক জটিলতা নাই, ওই ধরনের কোনো, সবাই মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশে কিন্তু আবার ডিফারেন্ট, এখানে একটা জটিল। তো সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল যে দুই দেশের সাথে সুসম্পর্ক রাখা, এবং যাতে আমরা বাংলাদেশেও ইনভেস্ট করতে পারি, আবার বাংলাদেশের যারা আছে তারাও আমেরিকাতে কীভাবে ইনভেস্ট করবে, কীভাবে ব্যবসা বাণিজ্য। আমি একটু যদি ব্যারিস্টার আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী যে দেশগুলো আছে, যেমন চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, এই দেশগুলোর সাথে কিন্তু বাংলাদেশের একটা বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। তো আমেরিকার সাথে যদি বাংলাদেশের একটি বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে ওঠে, এতে অর্থনীতির দিক থেকে কেমন প্রভাব পড়বে? যে খুব সুন্দর একটা টপিক আর সুন্দর একটা প্রশ্ন। আপনারা দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া, তারপরে মায়ানমার, চায়না, এদের সাথে না, কিন্তু আমাদের কিন্তু ইউরোপের সাথে কিন্তু ভালো একটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এক্সপোর্টের একটা ইয়ে থাকে। কিছু USP আছে আমাদের গার্মেন্টস সেক্টর, লেদার গুডস, আমাদের আরও এই জুট, এগুলি কিন্তু পৃথিবীর অনেক জায়গায় কিন্তু এক্সপোর্টেড হচ্ছে। আমেরিকার সাথে নিঃসন্দেহে ফিশারিজ আছে, পার্টিকুলারলি হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, সেগুলি কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু অনেক বড় একটা এক্সপোর্টের একটা ইয়ে থাকে, আমাদের ইলিশ মাছ এগুলি। এখন প্রবলেমটা যেটা হচ্ছে গিয়ে, প্রবলেমটাও না আসলে, যেটা একটু অ্যালার্মিং। আমরা যদি দেখি, আমেরিকা কিন্তু USA কিন্তু একটা সময় ছিল কিন্তু GSP অফার করতো।
যেটা হচ্ছে কি যে ডেভেলপিং কান্ট্রিরা তারা যেন হচ্ছে কি আপনার মোর ইজিলি একটা ভেরি গুড, তারা যেন মোর অ্যান্ড মোর এক্সপোর্ট করতে পারে, কিন্তু আমেরিকা যে গভর্নমেন্ট যেটা করবে সেটা হচ্ছে তাদেরকে মোর প্রমোট করবে। আনফর্চুনেটলি 2013 সালের পরে থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেল, কারণ আমাদের দেশে দেখা গেল হচ্ছে গার্মেন্টস সেক্টরগুলোতে আপনার লেবার্সদেরকে দিয়ে যে ওয়ার্কটা করা হচ্ছে চাইল্ড লেবার, তারপরে তাদের আনসেফ ইয়াটা, ডেফিনেটলি আমাদের সম্মানিত অতিথি যে কথাটা বললেন যে স্টেবিলিটি অফ বিজনেস এনভায়রনমেন্ট, ফ্যাক্টরিজগুলো হচ্ছে আপনার প্রপার লাইসেন্সিং অথবা একটা সেফ ফ্যাক্টরি যেটাকে বলে, সেগুলি না থাকে কিন্তু আপনার অনেক আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা কিন্তু এটাকে খুব প্রাধান্য দেয় যে একটা ওয়ার্কফোর্স লেবাররা যেন একটা গুড এনভায়রনমেন্টের জন্য তারা যেন জব করতে পারে। চাইল্ড লেবার এগুলি কিন্তু কখনো কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইয়া করেন। আমাদের দেশে কিন্তু এখনও চাইল্ড লেবার আছে, যত হিউম্যান রাইটসের ব্যাপারে কথাবার্তা বলো। আমরা যদি এবার দেখি সেটা হচ্ছে গিয়ে যে আমরা ইউএসএ কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনার 2022 সালে কিন্তু $11.7 বিলিয়ন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেছি ইউএসএতে। 2023 সালে হচ্ছে গিয়ে 12 বিলিয়ন। অ্যালার্মিংটা 2024 সালে মাত্র 617 মিলিয়নে নেমে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশের পণ্য ইউএসএতে এক্সপোর্টে। এখন প্র্যাকটিক্যালি আমি অনেক সময় আমার ক্রস বর্ডার আমার ক্লায়েন্টসরা থাকে যারা হচ্ছে দেখা গেছে আমেরিকানসরা আছে, ইউরোপিয়ানসরা যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, বাংলাদেশিরা যারা আমেরিকা থেকে ইউরোপে ইনভেস্ট করতে চায়। আমি যখন আমেরিকান মার্কেটটা যখন আমি দেখি, ফিজিবিলিটি যখন আমি দেখি, তখন আমি দেখি যে আমেরিকান মার্কেট কিন্তু ওপেন ফর এভরিওয়ান। যদি কোনো গ্রসারি স্টোরে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ান প্রোডাক্টসও সেল হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্টও সেল হচ্ছে, পাকিস্তানি প্রোডাক্ট। আমাদের সম্মানিত অতিথি আরও ভালো বুঝবে যে উনি বিজনেস দেয়। এখন আমাদের প্রোডাক্টটা কেন টপ অফ দ্য মানে কাউন্টারের টপ পজিশন ডমিনেট করতে পারেন? ইভেন অনেক বাংলাদেশি বেশিরভাগ রেস্টুরেন্টস কিন্তু হচ্ছে গিয়ে আপনার লোকালিটিতে যেমন স্পেসিফিক কিছু লোকেতে বাংলাদেশিদের রান করে, অনেক গ্রসারি শপ কিন্তু বাংলাদেশিরা রান করে, লোকাল যেসব গ্রসারি স্টোরগুলি থাকে সেগুলোতে কিন্তু দেখা গেছে যে শ্রীলঙ্কান প্রোডাক্টস সেল হচ্ছে, পাকিস্তান ইন্ডিয়ান প্রোডাক্টস, বাংলাদেশি প্রোডাক্টস সেল। কেন বাংলাদেশি প্রোডাক্টটা ডমিনেট করে না? যত বেশি বাংলাদেশি প্রোডাক্টগুলি আপনার বাংলাদেশ থেকে এক্সপোর্টেড হবে তত কিন্তু আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যেটা হচ্ছে কি আমাদের ডলার রিজার্ভটা সেটা কিন্তু বাড়বে। আমরা বাংলাদেশে তেলের জন্য পে করছি ডলারে, আমরা আরএমজি সেক্টরের অ্যাপারেলসের জন্য পে করছি ডলারে, আমাদের কিন্তু পুরো অর্থনীতি কিন্তু ডলারের উপর নির্ভর। এখন এই সিচুয়েশনে সবচেয়ে বেস্ট কোন কান্ট্রিটা হতে পারে বাংলাদেশের জন্য? ইউএসএ। ইউএস ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর বাংলাদেশ, যেখান থেকে বাংলাদেশ ইজিলি ডলারের যেই একটা ঘাটতি আছে অথবা যে বেঞ্চমার্ক আছে সেটা থ্রেশহোল্ড ক্রস করতে পারে। আমি যদি এবার আমেরিকার মানে ইম্পোর্ট যদি দেখি, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তারা 2013 সালে $87 বিলিয়ন প্রোডাক্ট তারা ইম্পোর্ট করেছে, চায়না থেকে তারা ইম্পোর্ট করেছে প্রায় $450 বিলিয়ন। বাংলাদেশ থেকে ইম্পোর্টটা কমে যাচ্ছে 22, 23, এখন 24-এর দিকে। তো আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় কারণটা সেটা হচ্ছে এখানে যে আমাদের দেশে যে আমাদের যেই আপনার আমেরিকানসরা অনেক জায়গায় বাংলাদেশের থেকে প্রোডাক্টস নিতে আপনার একটু থাকে, সেটা হচ্ছে কি একটা বলো করাপশন। ইউএস গভর্নমেন্ট কিন্তু করাপশনে স্ট্রিক্টলি আপনার করে। ইনফ্যাক্ট একটা আমেরিকাতে ইন্টারেস্টিং ল আছে, কোনো ব্যক্তি যদি আমেরিকাতে বিজনেস করে পৃথিবীর যে কোনো জায়গায় সে যদি করাপশনের অ্যালিগেশন তার এগেনস্টে পাওয়া যায়, আমেরিকান ওই পার্টিকুলার দেশ কিছু করুক কি না করুক, আমেরিকান গভর্নমেন্ট তার উপর জায়গায় অ্যাকশন নেবে। সম্প্রতি আদানি গ্রুপের যে বিষয়টা অ্যারাইজ করলো, আদানি গ্রুপ আমেরিকাতে তারা বিজনেস রান করে, ইনকর্পোরেটেড কোম্পানি আদানি, আবার তার ইন্ডিয়াতেও সে আছে। ইস্যু যেটা অ্যারেজ করলো আদানির ব্যাপারে একটা তথ্য আসলো, সেটা হচ্ছে যে তারা ইন্ডিয়াতে একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য সে ব্রাইভ দিয়েছে, যেটা আমেরিকার সাথে কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু সে যেহেতু হচ্ছে আমেরিকাতে সে এস্টাবলিশ একটা বিজনেস রান করে, ইনকর্পোরেটেড বিজনেস, সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান কোর্ট তার এগেনস্টে ইনভেস্টিগেশন শুরু করেছে, যে জানতে পেরেছে যে তুমি এরকম একটা করাপশনের সাথে ইনভলভ। তার মানে ইউএস গভর্নমেন্ট ভেরি স্ট্রিক্টলি তারা এটাকে পলিসিটাকে। জি ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা আবার পরে কথা বলবো। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশি উদ্যোক্তারা যখন আমেরিকাতে কোনো ব্যবসা পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েশন এই উদ্যোক্তাদের কিভাবে সাহায্য প্রদান করে থাকে? আমাদের প্রথমত আমরা তো মানে ওই ইনফরমেশন দিয়ে আরও সাহায্য করে থাকি, বিভিন্ন ধরনের ইনফরমেশন। তবে উদ্যোগটা তো মানে বাংলাদেশ থেকে নিতে হবে। তবে আমি যে ব্যাপারটা একটু বলবো সেটা হলো, আমাদের ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন যে চাইল্ড লেবার, এটা ভেরি একটি ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হলো আমরা ফেস করেছি যে এটা যত না চাইল্ড লেবার আমাদের আছে তার চেয়ে বেশি মানে প্রচার করা হয়েছে একটা ইন্টেনশনালি আমাদের ভারতে। আমি একটা কথা বলি যে আমরা
2000 এটা হলো 5/6 এর দিকে, তখন বিএনপি ক্ষমতায় গভর্নমেন্ট, তখন কংগ্রেসে একটা বিল আনা হলো বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরের এগেনস্টে, যে এম্বার্গো, যে বাংলাদেশ থেকে আমেরিকা কোনো মানে কিনবে না, গার্মেন্টস কিনবে না, কারণ যে বাংলাদেশের ফ্যাক্টরিগুলিতে চাইল্ড লেবার আছে, শিশু শ্রম। তো এটি বিলটা আনলো ইন্ডিয়ান একটা গ্রুপ, এবং বাংলাদেশে তখন তো আবার আওয়ামী লীগ অপোজিশনে আছে, তো বিএনপির বিরুদ্ধে। এই তো আওয়ামী লীগের একটা গ্রুপ, তারা করলো কি, একটা কংগ্রেসে অভিযোগ করলো যে এখানে চাইল্ড লেবার হয়। তো আমরা যখন জানতে পারলাম, বাংলাদেশ কংগ্রেসুলার ককাস আছে একটা আমাদের, ওটা আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানে 40 জন কংগ্রেসম্যান আমাদের বাংলাদেশের পক্ষে কাজ করে। তো কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি সেটার চেয়ারম্যান ছিলেন, এবং আমরা যখন গেলাম তখন ভিডিও দেখাচ্ছে যে বাংলাদেশে চাইল্ড লেবার হচ্ছে, বিভিন্ন রকম তারা কাজ করছে, ফ্যাক্টরিগুলিতে ভিডিও করেছে। তো করে তারা যখন এটা উপস্থাপনা করেছিল, তো আমরা কিন্তু ওখানে গিয়ে প্রোটেস্ট করেছি যে এগুলি ফেক, হয়তো এগুলো বানানো। হ্যাঁ, তো এই ধরনের অভিযোগও কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে হচ্ছে, এতটুকু হয়তো সেটাকে বড় আকারে, সেই কারণে কিন্তু আমাদের মানে দেশের বিরুদ্ধে কিন্তু একটা প্রোপাগান্ডা কিন্তু চলে, বিদেশে চলে, এবং সেটা আমাদের প্রতিবেশী দেশ আছে, আবার দেশীয় অনেক লোক আছে যারা মানে পলিটিক্যালি মানে এনিমি। তো এগুলি কিন্তু যদি বন্ধ না হয়, তাহলে আমাদের দেশপ্রেম হতে হবে। তো এই পলিটিক্যাল কারণে, ক্ষমতার কারণে কিন্তু মানে ক্ষমতার দ্বন্দ্বে অনেকেই কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তো আমরা আবার একটা দেখেন মাইনরিটি ইস্যু আরেকটা ফেস করেছি আমরা, যে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, সেই কারণে আরেকটা বিল আসলো কংগ্রেসে, এবং সেটা কিন্তু আমরা ফেস করেছি। আপনারা দেখেছেন যে অনেক সময় দেখা যায় এই ডোনাল্ড ট্রাম্পের সময় লাস্টে এক মহিলা বললো যে মিলিয়নস অফ হিন্দু ডিসঅ্যাপিয়ার্ড। হ্যাঁ, তো এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হয়, এবং এগুলি কিন্তু আমাদের অনেক সময় মানে আমাদের এফেক্ট করে। কারণ বিজনেস, যেটা ব্যারিস্টার সাহেব বললেন যে আমেরিকার সরকার এবং আমেরিকার জনগণ, তারা কিন্তু খুব সেন্সিটিভ, এবং আইনের শাসন, সেখানে কোনো রকম ঘুষ দুর্নীতি চলবে না। আমি যেমন আজকে 37 ইয়ার্স আমেরিকা থাকি, জীবনে সবসময় তো ব্যবসা বাণিজ্য করে আসছি, কখনো ঘুষ কাকে বলে এটা আমাদের মধ্যে নাই। এবং আমাদের $100 মিলিয়ন উপরে টার্নওভার হয় আমাদের কোম্পানি, যেটা আমার কোম্পানি। কিন্তু সেখানেও সরকারের সাথে আমাদের বিজনেস আছে, মানে স্টেট, সিটি, কিন্তু তারা কিন্তু এই অডিট করতে আসে, কখনো এই অডিট অফিসাররা মানে আমাদের চাও খাওয়াতে পারে না। তো এই হলো আইনের শাসন এবং ডেমোক্রেটিক যে সিস্টেমটা, সেই কারণে কিন্তু আমেরিকা আজকে সুপার পাওয়ার, সারা বিশ্বকে লিড দিচ্ছে। তো আর আমাদের দেশে দেখেন আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ দুর্নীতি, পলিটিক্যাল যে অবস্থা। হ্যাঁ, তো এই লাস্ট এইভাবে কিন্তু দেশের, আমরা মুখে কথা বলি যে স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতা চেতনা বাস্তবায়ন করতে হবে, কিন্তু কাজ করি উল্টা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যেটা কাজ করি, আমরা কিন্তু শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই মানে আমরা এই আদান প্রদানের ব্যাপারে সাহায্য করি না, আমরা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসটা যেন ঠিক থাকে, সেটা কিন্তু আমরা আমাদের বিভিন্ন কংগ্রেসে, আমেরিকার যে মানে বিভিন্ন নতুন প্রেসিডেন্ট আসার পরে, তো তার কাছে তো এর আগে আমাদের বাংলাদেশের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন তুলে ধরা হয়েছিল। তো এখন তো উনি আবার এসেছেন ক্ষমতায়, তো এখন বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন হতে পারে? হ্যাঁ, এটা সুন্দর আপনি প্রশ্ন করেছেন, যে এগুলি কিন্তু মারাত্মকভাবে আমাদের ক্ষতি করছে। যে বাংলাদেশের ব্যাপারে যেভাবে প্রেসিডেন্টের কাছে যেভাবে মানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এই একটা গ্রুপ ইন্ডিয়া, আমি নামই বলছি, যে ইন্ডিয়া থেকে যেমন মোদি অভিযোগ করেছে, এবং মোদির সূত্র ধরেই কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প এটাকে সে আবার একটা মানে কন্ডেম করেছে। তো এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য ক্ষতি না, আমরা যারা প্রবাসে থাকি, আমেরিকাতে মনে করেন আমাদের প্রচুর বাংলাদেশি আছে, আমাদের ছেলেমেয়েরা হোয়াইট হাউসে কাজ করে, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন গভর্নর অফিস, সিটি হল এবং কংগ্রেশনাল অফিস কাজ করে, রাইট, বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো এই যে যখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যে বাংলাদেশে মাইনরিটিদেরকে হত্যা করা হয়, তখন আমাদের ছেলেমেয়েরা কিন্তু মানে একটা খারাপ পজিশনে পড়ে যায়। যারা নাকি ভালো চাকরি করে, তারা কিন্তু তার কলিগরা কিন্তু দেখবে যে তোমার দেশের মানুষ ভালো না, মানে আমাকে কিন্তু আমার বাংলাদেশের অবস্থার দেখে আমাকে মানে তারা মূল্যায়ন করবে, আমি কোন দেশ থেকে এসেছি। আজকে যদি একটা উগান্ডার লোক, ইথিওপিয়ার লোক যদি এখানে আসে একটা ভালো অফিসে, কিন্তু আমরা তাকে মানে সন্দেহের চোখে দেখবো যে এই লোকটা মানে কি করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মুখে বলি আমরা মানে শ্রেষ্ঠ বাঙালি, মুখে বলি আমরা রক্তক্ষরণের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা, কিন্তু বাস্তবে আমরা কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করি। তো এই বিগত 15টি বছর কিন্তু আমাদের খুব
মানে খুবই খারাপ সময় গিয়েছে আমেরিকাতে। আর এই ইন্ডিয়াকে আমরা সবসময় দেখেন আমরা প্রোটেস্ট করি না, আমাদের ইন্ডিয়াতে যেভাবে আমাদের ক্ষতি করছে, মানে ব্যবসায়িক ক্ষেত্রে এবং পলিটিক্যালি আমেরিকাতে যেভাবে মিথ্যা তথ্য দিচ্ছে। আর ইন্ডিয়ার তো বড় দেশ এবং ইন্ডিয়ার অনেক লোক কিন্তু মানে মার্কিন প্রশাসনে আছে। এবার কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্প মিনিমাম 3 থেকে 4 জন মানে তার ক্যাবিনেটে বা আশেপাশে ইন্ডিয়ান লোক আছে। তো তারা কিন্তু সহজেই একটা মিথ্যা তথ্য দিতে পারে। তো আমাদের উচিত হলো আমাদের ইউনাইটেড হতে হবে। আমরা যারা ছোটো কান্ট্রি হলো, আমরা যদি ইউনাইটেড হই, আমরা যদি সমস্ত বাংলাদেশের এক হই যে হ্যাঁ ইন্ডিয়ার যে প্রপাগান্ডা বন্ধ করতে হবে, তাহলে আমরা কিন্তু তোমাদের সাথে ফ্রেন্ডশিপ থাকবে না, এটা কিন্তু একটা থ্রেট আমরা দিতে পারি। তো সেটা কিন্তু আমরা দিচ্ছি না। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এই দেশের সাথে প্রবাসীরা জড়িত, 2 কোটি প্রবাসী আছে এবং প্রবাসীদের টাকা এই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের অর্থনীতি আপনার চালিকা শক্তি হিসেবে কাজ করে। তো এখন প্রবাসীরা যদি ভালো না থাকে, আমরা তো দেখেছি বিগত কয়েক মাসে কত রেমিটেন্স। হ্যাঁ, এবং প্রবাসীরা দেখেন দেশপ্রেমিক প্রবাসীরা, এই যে যখন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হলো, এই মুক্তিযুদ্ধে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার যদি পতন না হয় তাহলে আমরা কোনো রিমিটেন্স পাঠাবো না। কিন্তু আমরা দেখেন প্রবাসীরা পাঠায় নাই, লাস্ট 2 মাসের মধ্যে তারা টাকা পাঠায় নাই। তারপরে দেখবেন এই নতুন স্বাধীন হওয়ার পরে দেখবেন প্রচুর টাকা আসছে, সব তো সংযোগই বন্ধ করে দিয়েছিল। রাইট। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রবাসীদের ব্যাপারে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে নজর দিতে হবে, তাদেরকে কিভাবে এই দেশে আনা যায়। ধরেন আমাদের ছেলেমেয়েরা দেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে হার্ভার্ডে লেখাপড়া করে, এখন এই হার্ভার্ডে লেখাপড়া যে করলো তাকে আনবার জন্য তো এই সরকারের একটা উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ আমেরিকা থেকে বা ইউরোপ থেকে যারা ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো প্রফেশনাল লোকজন আছে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসি, তাদেরকে বাংলাদেশকে খেদমত করে বাংলাদেশের উন্নয়নের একটা সহযোগী করি। কিন্তু আরও উল্টা তারা আসলে তাদেরকে আরও মানে ওই ডুয়েল সিটিজেন থাকলে মানে এদেশে তারা ভালো চাকরি পাবে না, সংসদ নির্বাচন করতে পারবে না। তো এই ধরনের কিন্তু বার দিয়ে রেখেছে। অথচ আমি গিয়াস আহমেদ, অনেক প্রবলেম তারা ফেস করে। আমি গিয়াস আহমেদ আমেরিকাতে নিউ ইয়র্কে ওই দেশের নিউ ইয়র্ক স্টেটের সিনেটর হিসেবে ইলেকশন করেছি। আমাকে কিন্তু মানে সংসদে, মানে নিউ ইয়র্ক স্টেটের সংসদে, তো আমাকে কিন্তু কোশ্চেন করে নাই যে আমি বাংলাদেশের নাগরিক আছি কিনা, হ্যাঁ, বা ডুয়েল সিটিজেন আছে কিনা, এই ধরনের কোনো কোশ্চেন নাই। তো এখন বাংলাদেশের উচিত যে প্রবাসীদের অনেক ভালো ভালো লোক আছে যারা এই দেশে কাজ করতো না, বেকার ছিল, সেই লোকটা কিন্তু প্রবাসে গিয়ে সে একটা এন্টারপ্রেনার হয়েছে, একটা ভালো ব্যবসায়ী হয়েছে। এখন কিভাবে সেই ব্যবসাটা করলো তাকে আমন্ত্রণ জানাইতে হবে, হ্যাঁ তুমিও বাংলাদেশের ইন্ডাস্ট্রি করো, তুমি বাংলাদেশে একটা মানে একটা মডেল সৃষ্টি করো। তো কিন্তু আমাদের সরকার কিন্তু প্রবাসীদের তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। এখন এয়ারপোর্টে ইদানিং করেছে মানে চা পান খাওয়ার জন্য, সেটা ঠিক আছে, ওটা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে এই দেশে বা আমাদের এক্সপার্ট লোকদেরকে এদেশে আনবার জন্য বিভিন্ন এবং কোটা সিস্টেম করতে পারে, যে প্রবাসীদের থেকে 10% কোটায় মানে পুলিশ ডিপার্টমেন্টে থাকবে, প্রশাসনে থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, সংসদে থাকবে। এখন আমাদের নিউ ইয়র্কে দেখবেন অনেক ভালো ভালো অফিসার আছে, পুলিশ অফিসার আছে, এখন সেখান থেকে 10 জন নিতে পারে হ্যাঁ পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে সাজাবার জন্য। তো এগুলি অনেক কিছু করবার আছে জি। আমাদের বিভিন্ন দেশ থেকে তো আমেরিকাতে ফরেন ইনভেস্টমেন্ট হয়, এই ক্ষেত্রে বাংলাদেশে কেন কম হয়? থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। জি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমেরিকান কোম্পানিজ, এন্টিটিস, তারা বিভিন্ন দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে থাকে। ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে কিন্তু আমেরিকার বেশ কতগুলি ট্রিটি আছে ট্রেড অ্যান্ড কমার্সকে এক্সপেডিয়েট করার জন্য। একটা ট্রিটি আছে হচ্ছে গিয়ে ডাবল ট্যাক্সেশন যেন না হয়। তারপর আরেকটা ট্রিটি সাইন করা আছে যাতে করে আমেরিকান কোনো ইনভেস্টর যদি বাংলাদেশে কোনো কোম্পানি অথবা কোনো যদি ফ্যাক্টরি এস্টাবলিশ করতে চায়, তখন তাকে ইনডিফারেন্ট যেন ট্রিট না করা হয়, তাকে ইকুয়াল ট্রিটমেন্টটা যেন তাকে দেওয়া হয় একটা বাংলাদেশি যেভাবে। আমাদের পার্টিকুলার পার্লামেন্টের ল করেও এটাকে ইনকর্পোরেট করা হয়েছে। ট্রিটি তো আছে, এরপরে বাংলাদেশ গভর্নমেন্ট এটা আলাদা ল করে এটাকে করেছে। তারপরে আমি যদি স্ট্যাটিস্টিক্স যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে 2022 সালে আমেরিকার ইনভেস্টমেন্ট বাংলাদেশে যেটা মানে ফরেন ইনভেস্টমেন্ট ছিল 695 মিলিয়ন। 2023 সালে এটা একটু বাড়লো 3.95 বিলিয়ন। আনফর্চুনেট 24 সালে কিন্তু এটা 2.92 বিলিয়নে চলে আসলো, কমছে কিন্তু মিলিয়ন থেকে বিলিয়নে গেল, বিলিয়নের টাচ করে আবার কিন্তু কমা শুরু করলো। অন দ্য কন্ট্রারি যদি আমরা দেখি যে আমেরিকা কিন্তু ইন্ডিয়াতে $49.56 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছে 2023 সালে, সেটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেশি। ইউকেতে তারা করেছে হচ্ছে গিয়ে 630 বিলিয়ন। জাপান, কানাডাতে প্রায় 600-750 উপরে বিলিয়ন তাদের ইনভেস্টমেন্ট আছে। এখন এটার প্রবলেমসটা কোথায়?
আমরা অনেক সময় যখন আমাদের কাছে আমেরিকান এন্টিটিসরা যখন আমাদের কাছে যখন অ্যাডভাইসের জন্য আসে যে আমরা এখানে একটা ফ্যাক্টরি করতে চাই, অ্যাকুইজিশন মার্জারের মাধ্যমে আমরা এখানে আমরা আমাদের একটা বিজনেস রান করতে চাই, বেশিরভাগ সময় তারা যেটা দেখে কোনো ল্যান্ড কিনতে গেলে সেই ল্যান্ডের ডকুমেন্টেশনে ভুল থাকে। ফর এক্সাম্পল একটা আমেরিকান কোম্পানি তারা গাজীপুরে একটা পার্টিকুলার ফ্যাক্টরির জন্য তারা বিশাল অ্যামাউন্টের একটা জায়গা তাদের লাগবে, কারণ সবগুলি কমপ্লায়েন্স মেনটেন করার জন্য তারা পারচেস করে ফেললো। তাকে দেখা গেল হচ্ছে যে কয়েকদিন পরে ওই ল্যান্ডের একটা পার্টিকুলার পার্টের মধ্যে অন্যরা এসে ডিসপিউট করছে, জানে এখানে আমার একটা শেয়ার আছে, আমার ওনারশিপ আছে। তখন দেখা গেছে তারা অপারেশনে যেতে পারে না। যে কোনো ফরেন এন্টিটি বাংলাদেশে বিজনেস করার জন্য তারা চায় অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা অপারেশনে যাওয়ার জন্য। তারপর হচ্ছে আপনার অনেক ধরনের লাইসেন্সিং প্রসিজিওরগুলোকে কমপ্লাই করার জন্য তাদের অনেক কষ্ট হয়। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে কাউন্টারফিট। আমার অনেক আমেরিকান ক্লায়েন্টসরা আমাদেরকে বলে সেটা হচ্ছে কি যে তারা একটা দেখে গেছে পার্টিকুলার ব্র্যান্ডের, কথা দেখা গেছে ক্যালভিন ক্লাইন অথবা অন্য কোনো একটা ব্র্যান্ডের দেখা গেছে না, আমরা বললাম না আমি, তারা টি শার্ট বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচার করছে, অথবা তারা এই ক্যালভিন ক্লাইনের একটা শোরুম বাংলাদেশে তারা দিয়েছে, পুমার অ্যাডিডাসের শোরুম তারা বাংলাদেশে দিয়েছে, এইখানে মানে প্রোডাক্টগুলোকে বাংলাদেশে মেড, কিন্তু তারা এটাকে করছে এখানে। প্রবলেমটা হচ্ছে ঠিক পাশের দোকানেই দেখা গেছে হচ্ছে ওই পুমা অ্যাডিডাসের সিল ইউজ করে কাউন্টারফিটের টি শার্ট বিক্রি হচ্ছে। শোরুমে যেটার দাম হচ্ছে 3,000 টাকা, ওই পাশে দেখা গেছে হচ্ছে অন্য একটা শোরুমে সেটার দাম মাত্র 1,000 টাকা, কথার কথা। এর জন্য এইসব প্রবলেমসগুলোর জন্য তাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশ থেকে কমে যায়। তারা যে কোনো এন্টিটি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু তারা চায় হচ্ছে কি যে যতটুকু সম্ভব তাদের যেন ইনভেস্টমেন্টটা যেন প্রোটেক্টেড হয়, প্রফিটটা যেন তারা যেন নিয়ে আসতে পারে। বাংলাদেশে কিন্তু অনেকগুলি ভালো অপশনস আছে। বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট হাইয়েস্ট মোবাইল ফোন ইউজার, ইন্টারনেট ইউজার কিন্তু বাংলাদেশ এশিয়া প্যাসিফিকের মধ্যে। ইলন মাস্ক একটা বড় একটা কোম্পানি রান করে আমেরিকাতে, যেটা স্যাটেলাইটের মাধ্যমে কীভাবে এই কি জানি একটা ওদের একটা কোম্পানি আছে যেটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট তারা প্রোভাইড করবে। বাংলাদেশ ইজ আ ভেরি গুড প্লেস এটার কিন্তু আপনার পারচেস করার জন্য। এখানে যদি ইনভেস্টমেন্টটা করা হয় যাতে করে আপনার এখানকার ইউজাররা, এখানে কিন্তু অনেক ইউজার আছে স্যাটেলাইটের মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবহার করার জন্য, তারা কিন্তু মানে তারা পিছাবে না, তারা এক্সাইটেড। বাংলাদেশ ইজ আ ভেরি গুড কান্ট্রি ফর ইনভেস্টমেন্ট। কিন্তু এইসব কিছু ছোটোখাটো জিনিসের জন্য এইসব পার্টিকুলারলি যে আমরা যে ডিসকাশনটাতে ছিলাম যে আমলাতান্ত্রিক জটিলতা, তারপর করাপশন, তারপর হচ্ছে এইসব রেগুলেটরি অ্যাফেয়ার্সগুলোকে এক্সপিডিয়েটলি না করার কারণেই ফরেন ইনভেস্টমেন্টটা বাংলাদেশ থেকে কমে যাচ্ছে। কিন্তু আমাদের পাশের দেশগুলোতে আবার ঠিকই যাচ্ছে। দেখেন ইন্ডিয়াতে কিন্তু যেটা বললাম বাংলাদেশের তুলনায় অনেক ইনভেস্টমেন্ট ওদের বেশি, কিন্তু আমাদের দেশে এইসব জিনিসপত্রগুলোকে যদি গভর্নমেন্ট যদি দেখে যে না এটাকে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় আমেরিকান ইনভেস্টমেন্ট অনেক বাড়বে এই দেশে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু ইম্পোর্টের ব্যাপারে আমরা জানতে চাই যে বাংলাদেশে তো অনেক আগে আমেরিকান পণ্য অনেক অ্যাভেলেবেল পাওয়া যেত, ইম্পোর্ট করতো তখন তারা বেশি আমেরিকা থেকে। তো এখন বর্তমানে কিন্তু চাইনিজ, ইন্ডিয়ান এইসব প্রোডাক্ট বেশি ইম্পোর্ট করা হচ্ছে, মানে খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের বাজারে। তো এই আমেরিকা থেকে আবার আমরা ইম্পোর্ট করতে পারবো কিনা, সক্ষম হব কিনা, অ্যাভেলেবেল, আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রথমত মুক্তবাজার এই অর্থনীতি বিশ্বে, গ্লোবাল বিশ্বে তো আমাকে দেখতে হবে যে কোন দেশ থেকে আমাকে আনলে সেটা আমার জন্য চিপ হয়। তবে চায়না এমন একটা কান্ট্রি তারা এমনভাবে তারা মানে প্রোডাক্টগুলি মানে তৈরি করে লো কস্টে, যে আমেরিকাতে মনে করেন একটা মিনিমাম ওয়েজ একজনের 1 ঘন্টা বেতন $18 দিতেই হবে, ফর এক্সাম্পল $18 পার আওয়ার, মানে আর ঘন্টা দিতে হবে। এখন চায়নাতে এই ধরনের কোনো রেগুলেশন নেই। চায়নাতে আপনি দেখা যায় মানে সস্তায় অনেক প্রোডাক্ট তারা বানাচ্ছে। এটা কি শুধু চিপ রেটের কারণেই ওখান থেকে বেশি ইম্পোর্ট করা হয়? এটা একটা জিনিস। আবার চায়না থেকে মানে আমেরিকাও তো দেখেন চাইনিজ মাল আমেরিকাতে এত যাচ্ছে, এত যাচ্ছে যাতে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার বলছে যে চায়নার মানে ট্যাক্স বাড়িয়ে দেবে, মানে তারা এতভাবে সারা বিশ্বটাকে দখল করে যাচ্ছে। তো এটা আমেরিকাও কিন্তু অরিড, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আমাদের দেশের যেমন সরকারের সাথে আমেরিকার সরকারের সাথে মানে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। সে সম্পর্কটা কেমন, যেমন জিএসপিরা কেন বন্ধ হলো? এখন বন্ধ হলো কারণ এদেশের মানে করাপশন, তারপরে ভালো রেগুলেটরি কোনো সিস্টেম নেই। ওই যে আপনার গার্মেন্টসে দেখেন মানে কি বলে অস্থিরতা, সেফ এনভায়রনমেন্টে রানা প্লাজার ধর্ষণ, কোনো সিস্টেম নাই। মানে প্রথম কথা হলো যে একটা প্ল্যানিং নেই বাংলাদেশের সরকার। কোনো সরকারই যখন আসে, মানে ঢাকা শহরটা দেখেন জামজটে ভরা। এখন বিদেশিরা আসলেও কিন্তু দেখে যে এখানে মানে যে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে একটা দিনে এক জায়গায় যাওয়ার পরে দিন শেষ। তো এখন এই ঢাকার শহরের
শুধু ঢাকা শহরটাকে ব্রিজ করলেই তো হবে না, এই ঢাকা শহরের বাইরে আমরা মানে কিভাবে যাওয়া যায়। দেখেন কেরানীগঞ্জটা আমরা মনে করেছিলাম যে একটা ভালো সিটি হবে, কিন্তু সেটা আরও উল্টা উন্নয়ন খারাপ। মানে এত 8 ফিট রাস্তার উপর 10 তলা বিল্ডিং, মানে সরকারের কোনো নজরদারি নেই। সারা বাংলাদেশকে একটা সিটি নিয়ে আসতে হবে, সারা বাংলাদেশে একটা রাস্তাঘাটের একটা মানে কমিউনিকেশনটাকে আগে ডেভেলপ করতে হবে। এখন মনে করেন আমি ঢাকা শহরে আমি যদি একটা ফ্যাক্টরি করি, এটা অসম্ভব, এক্সপেন্সিভ, জায়গা নেই। আর আমি কোথায় যাব, আমি কেরানীগঞ্জে করবো বা আমার ঢাকা দোহারে করব। এখন দোহারে যেতে লাগে আমার 3 ঘন্টা, যেখানে মাত্র 20 মাইলের রাস্তা, কিন্তু রাস্তা তো নেই। তো সরকারের হলো আগে কমিউনিকেশন যদি ঠিক রাখে, আমার সারা বাংলাদেশে আমার ইন্ডাস্ট্রি হবে। আমি বাংলাদেশে যেখানে আমি গ্রামে একটা ইন্ডাস্ট্রি করব। তো এই যে মানে প্ল্যানিংয়ের যে অভাবটা, এটা হলো প্রথম, যে কোনো বহির্বিশ্বে বিদেশিরা আসবে না। আর আরেকটা জিনিস আমি বলবো, আমাদের বহির্বিশ্বে কিন্তু 2 কোটি প্রবাসী থাকলে আমাদের অনেক কাঁচা বাজার, যেটা মানে আমাদের কিন্তু ডেলি আমরা কিন্তু এই 2 কোটি মানুষ আমরা কিন্তু ডেলি চাল, ডাল, মাছ, মাংস, তারপরে এই যে আমাদের শাকসবজি, মানে অনেক অনেক ইভেন বাংলাদেশের বেল এবং অনেক ফল ফ্রুট আমরা কিন্তু খাই। তো এগুলো যদি চাষাবাদ করা হয়, এবং লতিও কিন্তু আমরা খাই, লতি মানে আমেরিকাতে লতি পাওয়া যায়, আমরা পান খাই, শাপলা ফুলও, হ্যাঁ মানে ঢাকাতে যা না পাওয়া যায় মনে করেন আমেরিকাতে, নিউ ইয়র্কে পাওয়া যাচ্ছে। তো এই যে এই প্রোডাকশনটা এই দেশে যদি আমরা প্রপারলি এই চাষাবাদ করি বা এগুলি মাছের চাষ করি, আজকে দেখেন আমাদের সেই প্ল্যানিং নাই। আমি দেখেছি যে ইসামতি একটা নদী, বিশাল একটা নদী, কিন্তু এটাকে মাছ চাষ করা যেতে পারে। অনেক খালবিল আছে যে মাছ চাষ হচ্ছে না। আমাদের মায়ানমার থেকে, ব্যাংকক থেকে মানে যত মাছ যাচ্ছে বিদেশে, আমাদের বাংলাদেশে আমরা বলি মাছে ভাতে মাছে বাঙালি, আমাদের সেই সরকারের কোনো মানে প্ল্যানিং নেই। তো আমরা যদি সরকার যদি প্ল্যানিং করে, আমাদের বহির্বিশ্বে এই বাংলাদেশে যে একটা বাজার, বিশাল বড় বাজার, এই 2 কোটি মানুষ। জি, এই উনি যে বলছিলেন জিএসপি এর কথা, জিএসপি এর সুবিধা বাংলাদেশে কি পুনর্বহাল হওয়ার সম্ভাবনা আছে? জি, অবশ্যই এটা আছে। এখন এটা শুধুমাত্র একটা জায়গায় আমাদের গ্যাপটা, সেটা হচ্ছে গুড ডায়ালগ করার জন্য। দেখেন চেম্বার অফ কমার্স এখন আমাদের মধ্যে আমরা দেখছি যে উনি বললেন যে 2006 সালের পরে মনে করেন নাই নাকি, এটা তো বলে না, 6-এর পরে আর হয় নাই আপনাদের, 6-এর পরে 24 সালে করলেন। হ্যাঁ, রাইট। সামিটটা হলো 6-এর পরে 24 সালে, তার অনেক বড় একটা কিন্তু গ্যাপ এখানে বোঝা যাচ্ছে। এখন আমার মনে হয় যে যত এইসব ডিসকাশনসগুলি হবে, এইসব নেগেটিভ প্রোপাগান্ডাগুলি আছে বাংলাদেশের ব্যাপারে, সেটাকে যদি সর্ট আউট করে ফেলা যায়, 2 দেশের এই চেম্বার অফ কমার্স, তারপর অন্যান্য যেসব আপনার অ্যাসোসিয়েশন আছে যেটা ক্রস বর্ডার তারা করে, তারা যদি বসে বসে ডায়ালগের মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি এটা ওভারকাম করা খুবই ইজি। ইউরোপের সাথে কিন্তু বাংলাদেশের ভালো সম্পর্ক আছে। আমরা কিন্তু ইউরোপের অনেকগুলি কান্ট্রিতে কিন্তু আমরা ভালো এক্সপোর্ট করছি, আমাদের এফডিআই আছে সেখান থেকে। ইনফ্যাক্ট বাংলাদেশে আমার অনেক ক্লায়েন্টসরা আছে, আমি যারা জানি ব্যাঙ্কগুলো কিন্তু অনেক ব্যাঙ্কগুলোর থেকে কিন্তু তারা কিন্তু আপনার ফান্ড নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অনেক জায়গার থেকে, তাদের লিকুইডিটিটাকে স্ট্রং করার জন্য, আপনার রিভাইভ করার জন্য, যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একটা ধস নেমেছে। আমরা এটাও জানি যে বিগত সরকারের আমলে অনেকগুলি বড় অ্যামাউন্ট অফ মানি ব্যাংকের থেকে সরিয়ে অফশোরে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ব্যাংকগুলি তো এখন দেউলিয়ার পক্ষে। এই ব্যাংকগুলোর তো এখন আপনার একটা ফান্ডিং দরকার, যাতে করে তারা যেন তাদের গ্রাহকদের আস্থা যেন ফিরিয়ে আনতে পারে। আমেরিকান অনেক ইনভেস্টমেন্ট কিন্তু এখন পড়ে আছে। যত বেশি ডায়ালগ হবে, যত বেশি কোঅর্ডিনেশন হবে 2 দেশের মধ্যে, যত বেশি বিজনেস অপরচুনিটিস বাড়বে, যত সামিট হবে তত ভালো। আমরা কিন্তু লাস্ট গভর্নমেন্টের সময় আমরা কিন্তু দেখেছি যে চায়নাতে সামিট হয়েছে, এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। চায়না কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু তারা ইনভেস্টমেন্ট করেছে। তো আমরা কেননা আমরা আমেরিকার থেকেও আমরা এই জিনিসটা করি। আমেরিকান মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কিন্তু চাইলে কিন্তু বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু সেটা একটা স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে, যাতে করে এখানে আমাদের, কারণ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দ্য বিগেস্ট স্টক এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তো ইনফ্যাক্ট বলা হয় যে দ্য মানে ইটস ওয়ান প্লেস যেখানে হচ্ছে বিলিয়নিয়ার্স হ্যাভ বিন ক্রিয়েটেড, যে ওয়ারেন বাফেট হোক অথবা অনেকে। তা আমার মনে হয় যে এইসব যদি ডায়ালগ যত বেশি হবে, তত আমার মনে হয় যে এই প্রবলেমসগুলো ওভারকাম করে ফেলা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনার কাছে ছোট করে একটু জানতে চাবো যে আপনাদের যে চেম্বার অফ কমার্সের ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের পরিকল্পনা আছে যে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমরা দেখব আমেরিকাতে কী কী প্রয়োজন, যেমন নার্সিং, একটা
নার্সিং ইনস্টিটিউট আমাদের বাংলাদেশে ভালো একটা নাই। তো এখন আমাদের প্রচুর নার্স প্রয়োজন। এখন আউটসোর্সিং আছে মনে করেন, তো আউটসোর্সিং একটা বিশাল বাজার। ইন্ডিয়া ওভার $200-300 বিলিয়ন আর্ন করে ইয়ারলি শুধু এই আউটসোর্সিংয়ের মাধ্যমে। অ্যান্ড আউটসোর্সিংটা হলো যে আমেরিকাতে অনেক বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানিগুলি বাংলাদেশে আমরা যদি অফিস করি তাহলে কাস্টমার সার্ভিস বা অনেক মানে অফিস আমরা ঢাকা থেকেই পরিচালনা করতে হবে। এখন ঢাকা থেকে পরিচালনা করতে হলে এখন আমাদের প্রথমত যে শর্ত আছে রাজনৈতিক মানে ডেমোক্রেটিক সিস্টেম, তারপরে ভালো ইংলিশ জানে, এই ধরনের মানে আমাদের স্টুডেন্ট দরকার অনেক। আমি যদি একটা মানে যে আউটসোর্সিংয়ের যদি বিদেশিরা আসে তাহলে যারা এমপ্লয় হবে তাদের ভালো ইংলিশ কমিউনিকেশন থাকতে হবে। তো এই জিনিসগুলি কিন্তু আউটসোর্সিং একটা বিশাল মার্কেট আমাদের আছে, আমরা হয়তো এই প্ল্যানিং আছে। আরেকটা হলো যে মানে এই নার্সিং যেটা বললাম, একটা নার্সিং ইউনিভার্সিটি যদি করা যায়। আমেরিকাতে একটা নার্স ইনকাম করে ইয়ারলি প্রায় $200,000, $2 লক্ষ মাসে তারা ইয়ারলি তারা ইনকাম করে, এবং তাদের প্রচুর নার্স দরকার। আমাদের এখানে যদি নার্স মানে গ্র্যাজুয়েশন করে এবং যদি রেজিস্টার্ড নার্স হিসেবে যদি তারা কোয়ালিফাইড হয়, তাদের একটা পরীক্ষা দিতে হয়, তাহলে আমরা কিন্তু প্রচুর নার্স নিতে পারি আমেরিকাতে। এই আমি একটা যে কোম্পানি কাজ করি, আমি মানে বিজনেস করি, এটা হলো এল্ডারলি হোম কেয়ার। তো ওই নার্সিং বা এই মেডিকেল লাইনে আমাদের একটা বিজনেসটা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি এটা সরকারও করতে পারে এবং প্রাইভেটও করতে পারে, ভালো যদি একটা নার্সিং ইউনিভার্সিটি করতে পারে একটা ইন্টারন্যাশনাল লেভেলে, তাহলে প্রচুর পরিমাণ নার্স কিন্তু আমরা আমেরিকা নিতে পারি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা তো এক এপিসোডে সব কিছু বলে শেষ করতে পারি না, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। আমরা যে বিষয়ে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। নেক্সট এপিসোডে আমরা যোগী উপযোগী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।